আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী। আপনারা অবগত রয়েছেন সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গ তথা কলকাতার যে নির্বাচন হয়েছে সেখানে ভারতের এক্সট্রিমিস্ট উগ্র চরমপন্থী এবং ভারতীয় হিন্দুত্ববাদীদের যে উগ্র জাঙ্গিয়া বিজেপি সরকার তারা ক্ষমতায় বসে গেছে। বাংলাদেশের মানুষ ঐতিহাসিকভাবে ভারতের পশ্চিমবঙ্গ তথা কলকাতার মানুষকে ধর্মনিরপেক্ষ এবং উদারনৈতিক হিসেবে জেনে এসেছে, কিন্তু হঠাৎ করে সেখানে ভারতীয় যে ধর্মীয় উগ্রপন্থী যে বিজেপির চরমপন্থী সরকার সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় বসে গেছে, সেজন্য বাংলাদেশের মানুষ কিছুটা বিচলিত। এর কারণ তো আপনারা ইতিমধ্যে উপলব্ধি করছেন যে সম্প্রতি ভারতের কলকাতা তথা পশ্চিমবঙ্গ থেকে মুসলমানদেরকে প্রায় 1 কোটি মুসলমানদেরকে ভোটার লিস্ট থেকে বের করে দিয়ে বা নাম কেটে দিয়ে তাদেরকে বাংলাদেশি ঘোষণা দিয়ে ইতোমধ্যেই ভারতের যে চরমপন্থী দলের যে উগ্র যে জাঙ্গিয়া শুভেন্দু অধিকারী যে মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন, সে নিজেই ঘোষণা দিয়েছে যে 5,000 বাংলাদেশি মুসলমানকে তারা সীমান্ত দিয়ে পুইশিন করেছে। সেটাও আপনারা অবগত রয়েছেন। কিন্তু সেই ঘটনার পর ভারতের কলকাতা দিবসের যে তারকেশ্বরের মঞ্চে ভারতের যে উগ্র ফ্যাসিস্ট জঙ্গি চরমপন্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে বাংলাদেশ এবং বাংলাদেশকে নিয়ে যে বাংলাদেশের রয়্যাল ডিস্ট্রিক্ট অফ নোয়াখালী 1946 সাল ভারত বিরোধিতা এবং কলকাতার যে সীমান্তবর্তী এলাকা নিয়ে যে বিস্ফোরক মন্তব্য করেছেন, এটার কিন্তু অন্তর্নিহিত তাৎপর্য রয়েছে। ঐতিহাসিকভাবে ভারতীয় চরমপন্থীরা বাংলাদেশের রয়্যাল ডিস্ট্রিক্ট অফ নোয়াখালীর মানুষকে ভয় করে, এর একটা ঐতিহাসিক কারণও রয়েছে। আপনারা জেনে থাকবেন 1946 সালে ভারতীয় কিন্তু একটা চরম দাঙ্গা ছড়িয়ে পড়েছিল। মুসলমানদের উপর এক বিভীষিকাময় দাঙ্গা চাপিয়ে দেওয়া হয়েছিল। পুরো ভারত জুড়ে মুসলমানরা চরম দুর্দশায় পড়েছিল। সেই দাঙ্গা এতটাই ব্যাপক হয়েছিল যে বিশেষ করে যেই ভারতের স্টেটগুলোতে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা কম ছিল, সেখানে মুসলমানদের অবস্থা ছিল খুবই করুণ। বিশেষ করে ভারতের যে কলকাতা এবং বিহার, এই অঞ্চল জুড়ে দাঙ্গার পরিধি সবচেয়ে বেশি ছিল। বিহারের অবস্থা আরও বেশি করুণ ছিল, কারণ সেখানে মুসলমানদের সংখ্যা কম ছিল। পশ্চিমবঙ্গে মুসলমানরা কিছুটা প্রতিরোধ করেছিল, কিন্তু বিহারের মুসলমানরা হত্যার শিকার হয়ে, নারীরা বর্ষণের শিকার হয়ে, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ দেওয়ার পর ভূমি থেকে উচ্ছেদ করে তাদেরকে দলে দলে বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় চরমপন্থীরা। এই প্রজন্ম তারা মিয়ানমারের আরাকানের রোহিঙ্গা মুসলমানদের দুর্দশা সম্বন্ধে জানে। তারা নিজ চোখে দেখেছে বা ইতিহাসের সাক্ষী হয়েছে আরাকানের রোহিঙ্গা মুসলমানদের উপর কিভাবে নারীদের উপর বর্ষণ, পুরুষদেরকে হত্যা করা এবং তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ করে সমস্ত কিছু ধ্বংস করে দিয়ে ভূমি থেকে উচ্ছেদ করে প্রায় 15 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে যেভাবে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল, 1946 সালে কিন্তু ভারতই একই কর্ম করেছিল। আর সে 1946 সালের দাঙ্গা ঠেকিয়ে দিয়েছিল এই বাংলাদেশের রয়্যাল ডিস্ট্রিক্ট অফ নোয়াখালীর মানুষ। তারা ঐতিহাসিকভাবে তখন থেকে সচেতন এবং মানবতাবাদী। মানুষের দুর্দশায় তারা কখনো চুপ থাকতে পারে না। বুঝতে পেরেছেন? এ কারণে নরেন্দ্র মোদী 1946 এবং নোয়াখালী জেলার কথা উল্লেখ করেছেন। ভারত জুড়ে যখন দাঙ্গা ছড়িয়ে পড়ছিল, মুসলমানরা দলে দলে বাংলাদেশে ঢুকছিল, তখন মুসলমান নেতারা
তারা বিচলিত হয়ে ভারতীয় যে কংগ্রেস নেতা, কংগ্রেসের উচ্চ পর্যায়ের নেতা এবং মহাত্মা গান্ধীকে চিঠি লিখেছিল। আপনারা জেনে থাকবেন 1946 সালের এই বাংলাদেশের নোয়াখালী জেলার লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার শ্যামপুরের পীর গোলাম সরোয়ার হুসেনি সাহেব পাকিস্তানি নেতা এবং ভারতের যে কংগ্রেস নেতা তাদেরকে চিঠি লিখে বারবার তাগাদা দিচ্ছিল যে মুসলমানদের উপর যে চরম নির্যাতন নেমে এসেছে, তারা যে দলে দলে বাংলাদেশ তথা নোয়াখালী অঞ্চলের দিকে ঢুকে পড়েছে, এটা বন্ধ করার জন্য যাতে ভারতের কংগ্রেস নেতারা তারা উদ্যোগী হয়। কিন্তু গভীর পরিতাপের বিষয় হচ্ছে ভারতীয় ওই সময়ের কংগ্রেস নেতারা নিশ্চুপ ছিল। মনে হচ্ছিল তারা মুসলমানদের উপর এই দাঙ্গাটা উপভোগ করছিল। সম্ভবত তারা মনস্তাত্ত্বিকভাবে সিদ্ধান্ত নিয়েছিল যে মুসলমানদেরকে ভারত থেকে উৎখাত করার জন্য। এই দাঙ্গার ব্যাপকতায় অবশেষে বাংলাদেশের রয়্যাল ডিস্ট্রিক্ট অব নোয়াখালীতেও দাঙ্গা ছড়িয়ে পড়ে। এরপরে কিন্তু কিছু হিন্দুরা যখন নোয়াখালী অঞ্চল থেকে কলকাতা অভিমুখে মার্চ শুরু করে দেয়, এবার ভারতীয় যে কংগ্রেস নেতারা তারা বাংলাদেশের মুসলিম নেতাদের সাথে যোগাযোগ শুরু করে। কংগ্রেসের তৎকালীন নেতা মহাত্মা গান্ধী সে ওই যে নোয়াখালীর মুসলিম নেতা পীর গোলাম সরোয়ার হুসেনি সাহেবের সাথে যোগাযোগ শুরু করেন এবং মহাত্মা গান্ধী নোয়াখালী সফরের অনুমতি প্রার্থনা করেন। পীর গোলাম সরোয়ার হুসেনি সাহেব ওনাকে নোয়াখালীতে আসার জন্য আহ্বান জানান। নোয়াখালীতে আসার সময় মহাত্মা গান্ধী ছাগল নিয়ে এসেছিলেন, মানে বকরি আর কি। তখন যে গোলাম সরোয়ার সাহেবের যে একটা বাহিনী ছিল মিয়া ফৌজ, তারা সেই ছাগলকে রান্না করে এই মহাত্মা গান্ধীকে পরিবেশন করেছিল। আকলমান কালিয়ে ইশারা কাফিয়ে, মহাত্মা গান্ধী কিন্তু সেই সিগন্যালটা ধরতে পেরেছিল। মহাত্মা গান্ধী পীর গোলাম সরোয়ার হুসেনি সাহেবকে দাঙ্গা বন্ধ করার জন্য আহ্বান জানায়। জবাবে পীর গোলাম সরোয়ার হুসেনি সাহেব উনি মহাত্মা গান্ধীকে বলেন, আপনি ভারতের দাঙ্গা থামান। ভারতে দাঙ্গা থামলেই কিন্তু নোয়াখালী অঞ্চলের দাঙ্গা অটোমেটিক্যালি থেমে যাবে। এটা কিন্তু আপনারা ভারত জুড়ে যে আগুন লাগিয়েছিলেন সেই আগুনের আঁচ মাত্র। মহাত্মা গান্ধী সেই সিগন্যাল এবং পয়েন্ট ধরতে পেরেছিলেন। এদিকে বিহার থেকে যে সমস্ত মুসলমানরা নোয়াখালীতে ঢুকেছিল, ওই সময়ের কংগ্রেস নেতা এবং জমিদার চিত্তরঞ্জন সাহেব উনি কিন্তু এই বিহার থেকে ঢুকে পড়া নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে বহিরাগত ঘোষণা দিয়ে উনি উচ্ছেদ করার জন্য প্রয়াস চালাতে থাকেন। কিন্তু পীর গোলাম সরোয়ার হুসেনি সাহেবের যে মিয়া ফৌজ সেটা প্রতিরোধ করে দেয়। এরপর কিন্তু কংগ্রেস নেতা এবং জমিদার চিত্তরঞ্জন রায় সে নিজের পরিবারের সদস্যদেরকে হত্যা করে সে নিজেই কিন্তু আত্মহত্যা করে। বুঝতে পেরেছেন? দীর্ঘ আলোচনার পর কিন্তু এরপর মহাত্মা গান্ধী ভারতে চলে যান এবং উনি প্রতিশ্রুতি দেন যে ভারতের যে হিন্দু মুসলিম দাঙ্গা সেটা নিবারণের জন্য উনি প্রয়াস চালাবেন। উনি ভারতে গিয়ে কয়েকদিনের মধ্যেই
সম্ভবত উনি সেই হিন্দু মুসলমান দাঙ্গা থামাতে উনি যে প্রচেষ্টা চালিয়েছেন সেটা সফলতার মুখ দেখেছিল। ভারতে দাঙ্গা থেমে যাওয়ার সাথে সাথেই বাংলাদেশের নোয়াখালী অঞ্চলের দাঙ্গাও কিন্তু থেমে যায়। এই যে মিস্টার নরেন্দ্র মোদি, সে যে এই নোয়াখালীর মানুষের কথা উল্লেখ করছেন বা নোয়াখালী ডিস্ট্রিক্টের কথা উল্লেখ করছেন, তাহার অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে এটা: নোয়াখালী অঞ্চলের মানুষের বীরত্বগাথার কারণে পুরো ভারত জুড়ে কিন্তু একটা রক্তক্ষয়ী সংঘর্ষ থেমে গিয়েছিল, মুসলমানদের উপর দাঙ্গা থেমে গিয়েছিল। মুসলমানরা ঐতিহাসিকভাবে মানবতাবাদী, সচেতন এবং সুশিক্ষিত জাতি। এ কারণেই কিন্তু আপনারা দেখবেন যে বাংলাদেশের যে আওয়ামীপন্থীরা রয়েছে তারা নোয়াখালীর মানুষকে নিয়ে কৌতুক করে, টিটকিরি করে। আসল ঘটনা হচ্ছে তারা নোয়াখালীর মানুষের বীরত্ব সম্বন্ধে জানে না। আর জানলেও এই কটূক্তির অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে ভারত এবং নরেন্দ্র মোদী যেহেতু নোয়াখালীর মানুষকে ঘৃণা করে, ওই যে 1946 সালের সেই বীরত্বগাথার কারণে হয়তো কিছু সংখ্যক আওয়ামী যে দুষ্কৃতিকারী তারা সেটা জানে। এই কারণেই দেখবেন ঐতিহাসিকভাবে বাংলাদেশে আমি বহু জায়গায় দেখেছি বহু মানুষ নোয়াখালীর মানুষের নাম শুনলেই নাক ছিটকায়। এ সমস্ত মূর্খ, অবদর্থ, বলদমার্কা মানুষ নোয়াখালীর মানুষের ইতিহাস সম্বন্ধে জানে না, নোয়াখালীর মানুষের বীরত্বগাথা সম্বন্ধে জানে না। যা হোক, ধীরে ধীরে তারা ঐতিহাসিক দলিলগুলো যখন জানবে তখন তারা নোয়াখালীর মানুষ সম্বন্ধে অবগত হবে, নোয়াখালীর মানুষের গ্রেটনেস সম্বন্ধে কিছুটা ধারণা করবে। শেখ হাসিনাও কিন্তু নোয়াখালীর মানুষকে ঘৃণা করে। আপনারা জানেন 15 বছর 7 মাস সে বাংলাদেশে বসে, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, তো সে বাংলাদেশের মানুষকে বর্ষণ করে সে কিন্তু বাংলাদেশের মানুষকে ভারত বিরোধী বলতো। বুঝতে পেরেছেন? ভারত বিরোধী, হিন্দুরা কিন্তু ভারত বিরোধী না, মুসলমানদেরকে টার্গেট করে কিন্তু ভারত বিরোধী বলতো। মিলে যায় শেখ হাসিনার ভারত বিরোধিতা আর নরেন্দ্র মোদীর ভারত বিরোধিতার কথা। নরেন্দ্র মোদীও কিন্তু ভারত বিরোধিতার কথা বলেছে। সে বলেছে যে পশ্চিম বাঙ্গাল पाकिस्तान के साथ ले जाने के लिए कोशिश किया था। মানে এই পশ্চিমবঙ্গ কিন্তু পূর্ব পাকিস্তানের অংশ হয়ে যাওয়ার কথা। ডাক্তার শ্যামাপ্রসাদ এটাকে প্রতিহত করেছিল। নরেন্দ্র মোদী তার বক্তব্য কথাও কিন্তু উল্লেখ করেছে। তবে পশ্চিমবঙ্গকে যে বাংলাদেশের সাথে, এগুলো সব আল্লাহর অদৃশ্য ঘটনা। পশ্চিমবঙ্গে যেভাবে এখন চরমপন্থা ছড়িয়ে পড়েছে, উগ্র যে বিজেপির হিন্দুত্ববাদী এক্সট্রিমিস্টরা যেভাবে বিচরণ করছে, পশ্চিমবঙ্গ যদি বাংলাদেশের অংশ হতো তাহলে বাংলাদেশের অবস্থা কিন্তু শোচনীয় হতে পারত। বুঝতে পেরেছেন? পশ্চিমবঙ্গে অলরেডি মসজিদ মাদ্রাসা বন্ধ করা শুরু হয়ে গেছে। গোমাংস ভক্ষণ এবং গোমাংস বিতরণ, গোমাংসের ক্রয় বিক্রয়, এগুলো সব নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক অর্থে বাঁচিয়েছে। যাক, সে প্রসঙ্গে না গেলাম। এই কারণেই কিন্তু নরেন্দ্র মোদীর নোয়াখালীর মানুষের সম্বন্ধে, নোয়াখালীর মানুষের বীরত্বগাথা সম্বন্ধে জেনেই কিন্তু সে তার বক্তব্যে নোয়াখালীর মানুষকে অ্যাড করেছে। বুঝতে পেরেছেন? সে আরও একটা কথা বলেছে, এই বাংলাদেশ সীমান্তে যে কলকাতার বর্ডার, সেই দিকে কাঁটাতারের বেড়া দেওয়ার প্রসঙ্গে। দেখেন, কাঁটাতারের বেড়া তো তাদের দেশের সাথে তারা দিতে পারে, সেটা তাদের ব্যক্তিগত অভিলাষ। তাদের রাষ্ট্র, তারা কাঁটাতারের বেড়া দিবে না দেয়াল তুলবে, সেটা তাদের বিষয়। তবে দেয়াল তোলা আর কাঁটাতার বেড়া দেওয়া, এটা কিন্তু হীনমনস্তাত্ত্বিকতার একটা পরিচয়। পৃথিবীতে দুইটা দেশ এই কাজগুলো করে। একটা হচ্ছে
মধ্যপ্রাচ্যের ওই যে দখলদার দেশটা আছে না ইসরায়েল, আর দ্বিতীয় হচ্ছে ভারত। ইসরায়েলিরা তো ফিলিস্তিনের গাজার চারদিকে দেয়াল তৈরি করে ফেলেছে। ভারতীয়দের অত অর্থ সম্পত্তি হয় নাই, কিন্তু তারা কাঁটা তারের বেড়া দিচ্ছে। বাংলাদেশের প্রায় 4000 কিলোমিটার এলাকা জুড়ে তারা কাঁটা তারের বেড়া দিয়েছে। নরেন্দ্র মোদী সাহেব আরও বলেছেন যে বিগত সরকার, অর্থাৎ ভারতের যে কলকাতার বিগত সরকার, তাকে সে বারবার বলেছিল জমি দেওয়ার জন্য কাঁটা তারের বেড়া দিতে। কিন্তু আপনারা জানেন সেই সময় একজন মানবতাবাদী নারী, কলকাতার সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনি ক্ষমতায় ছিলেন। উনি নরেন্দ্র মোদীর এই দুষ্কর্ম উনি ধরে ফেলেছিলেন, কারণ উনি তো কলকাতার মানুষের জীবনাচরণ, নীতি নৈতিকতা, ওনার ধর্মনিরপেক্ষতা, ওনার মহানুভবতা, এটার মধ্যে যে বাংলাদেশের মানুষের একটা অবদান রয়েছে বিরাট, সেটা উনিও অবগত রয়েছেন। ওই গুজরাটের চন্দ্র মোদী তো এটা জানে না। কলকাতা জুড়ে যে যে অর্থনৈতিক যে চক্র, বাংলাদেশের মানুষ, কলকাতার মানুষের ভাষা কিন্তু একই, বাংলা। তারা কিন্তু একে অন্যের সাথে বিচরণ করে। কলকাতায় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ঘুরতে যায়, বিলিয়ন বিলিয়ন ডলার সেখানে খরচ করে। বাংলাদেশের মানুষ কলকাতায় চিকিৎসা করতে যায়, চিকিৎসার সাথে সেখানে হোটেল ভাড়া, সেখানের চিকিৎসা, তারপরে পরীক্ষা নিরীক্ষার খরচ, ঘুরতে যাওয়া, তারপরে হোটেলের খাওয়া দাওয়া, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মানুষ বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু কলকাতায় খরচ করে। সেটা মমতা ব্যানার্জি জানে। এই কারণে তিনি ভারতের যে চরমপন্থী এক্সট্রিমিস্ট বিজেপি, হিন্দুত্ববাদী সরকারের নরেন্দ্র মোদীর সেই প্রয়াস উনি ব্যর্থ করে দিয়েছেন। কিন্তু উনি যাওয়ার পর কিন্তু ভারতীয় চরমপন্থী সরকার তারা কাঁটা তারের বেড়া দিতে শুরু করেছে। তো কাঁটা তারের বেড়া তারা দিতেই পারে, কিন্তু বেড়া দেয় কে? দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলি। আমাদের এলাকায় একটা লোক দুবাই গিয়েছিল। দুবাই যাওয়ার আগে কিন্তু তাদের টিনের ঘর ছিল, বুঝতে পেরেছেন? টিনের ঘর থাকতেই পারে মানুষের, মাটির ঘরও থাকতে পারে, কিন্তু দুবাই গিয়ে সে হোটেলে নারী ব্যবসা করতো, সে আওয়ামী লীগ করতো, বুঝতে পেরেছেন? তার আত্মীয় স্বজনরাই আমাকে বলেছে, ভদ্র ভাষায় বলেছে সে তো তাদের একেবারে আত্মীয় স্বজন, তাদের নানার বাড়ির আত্মীয় স্বজন আমাকে বলেছে যে ওই লোক তো চামড়ার ব্যবসা করে। আমি মনে করেন তার সম্মানের খাতিরে সেই কথাটা বললাম না, যা আমার ভিডিওটা যদি কখনো ছড়িয়ে পড়ে বা তারাও যদি দেখে, নাম বললে তাদের জন্য এটা অসম্মানজনক হবে। সে ব্যক্তির এখন ছেলেমেয়েরা বিয়ের উপযুক্ত হয়ে গিয়েছে, আমি তো তাকে অপমান অপদস্থ করতে পারি না। তো বাংলাদেশি মেয়েদেরকে দুবাইয়ের হোটেলে দেহ ব্যবসা করাতো তারা। তো হোটেলের সামনে একজন দাঁড়িয়ে থাকতো, সে ওই সামনের দিকে, অর্থাৎ তার নাভির নিচে চুলকাতো আর হাড় বারিদ বলবো। তো হাড় বারিদ, হাড় মানি গরম, বারিদ মানি ঠান্ডা, বুঝতে পেরেছেন? কিছু বুঝতে পারছেন? একেবারে পিওর অভিজ্ঞতা। মানে গরম হলে ঠান্ডা হতে হয়। এটা হচ্ছে দুবাইতে দেহ ব্যবসার একটা মানে ইন্টেলেকচুয়াল, এটাকে কি বলে, মানে পদ্ধতি আর কি, সিগন্যাল আর কি। যেমন বাংলাদেশে ইয়াবাখোরদেরকে বাবাখোর বলে, রসইবাদ, সেখানে এরকম হাড় বারিদ বলা হয়, লুন্ডাখোরেরা সেটা বুঝে। তো দুবাইতে হোটেলে নারী ব্যবসা করে প্রচুর অর্থ সম্পত্তির মালিক হয়ে গেছে। এখন দেশে এসে তারা তাদের যে প্রতিবেশী তো আরও কয়েকটা ফ্যামিলি রয়েছে, এখন তারা তাদের যে বাড়ি সেটাকে একটু মানসম্মত করবে, চারদিকে শুধু দেয়াল তুলছে, বেড়া দিচ্ছে, বুঝতে পেরেছেন? মানে নারী ব্যবসা করে হঠাৎ ধনী হয়ে গেছে, তো সম্পদের মালিক হয়ে গেছে, এখন আর প্রতিবেশীদেরকে ভালো লাগে না, এখন দেয়াল তুলছে।
অন্যদেরকেও অবজ্ঞা করছে। তার বাবা গৌরবের সাথে বলছে আমি এখন শুধু উপরে উঠব, আমি শুধু এখন উপরে উঠব। অর্থ সম্পত্তি হয়ে গিয়েছে তো, নারী ব্যবসা করে চারদিকে দেয়াল তুলে এখন সে শুধু উপরের দিকে উঠবে, আর বলতেছে আমি নিচ থেকে ময়লা ফেলব। তো সে যদি উপর থেকে যদি নিচে ময়লা পেলে, তাহলে ময়লাগুলো তার প্রতিবেশীদের বাড়িঘরে ছড়িয়ে পড়বে না? এ হচ্ছে নতুন ধনী হওয়ার একটা লক্ষণ আর কি। ভারতীয়রাও তেমনি একেবারে নতুন ধনী হয়েছে। তারা কাটা তারের বেড়া দিচ্ছে আর দেয়াল তুলছে আর খালি উপরের দিকে যাচ্ছে। তারা বলতেছে তারা পরাশক্তি হয়ে গেছে, তারা ধনী হয়ে গেছে। অথচ তাদের রেল লাইনের আশেপাশে হাজার হাজার মানুষ একেবারে চ্যাংদোলা হয়ে তারা মলত্যাগ করে। এমন একটা নির্লজ্জ জাতি তারা। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, হতে পারে দরিদ্রতার কারণে মানুষ অনেক কিছু করতে বাধ্য হয়, কিন্তু তারা এখন প্রতিবেশীকে অবজ্ঞা করছে, বাংলাদেশের মানুষকে অবজ্ঞা করছে। বাংলাদেশে 3 টাকার পেঁয়াজ তারা 300 টাকা বিক্রি করে। আপনারা জানেন সুই থেকে শুরু করে একেবারে মেট্রো রেলের কাজ পর্যন্ত তারা রয়েছে। আলু, টমেটো, পেঁয়াজ, চাল, সুই থেকে শুরু করে রেলগাড়ির ইঞ্জিন, রেলগাড়ির বগি, হ্যাঁ, তারা সব কিছু বাংলাদেশে রপ্তানি করে, হাজার হাজার কোটি টাকা ইনকাম করে। এখন ইনকাম করে তারা ওই যে নারী ব্যবসা করে ধনী হয়েছে না, তার মতো করে এখন কাঁটা তারের বেড়া দিচ্ছে, দেয়াল তুলছে আর বলতেছে আমি খালি উপরের দিকে যাব আর উপর থেকে ময়লা ফেলব। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ভারতীয়রা। ওই নারী ব্যবসায়ী, নারীর দেহ ব্যবসায়ী আর ভারতীয়দের মধ্যে, ভারতীয় যে সরকার রয়েছে, ভারতে অনেক উদারপন্থী মানুষ রয়েছে, আমি তো বলেছি, কিন্তু তারা তো ক্ষমতার আশেপাশে নেই। তারা চরমপন্থার কাছে ধীরে ধীরে পরাস্ত হচ্ছে। পুরো ভারত জুড়ে কিন্তু চরমপন্থা ছড়িয়ে পড়ছে। এটা সম্বন্ধে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং যে চরমপন্থী উগ্র এক্সট্রিমিস্ট জাঙ্গিয়া হিন্দুত্ববাদীদের যে দল থেকে পশ্চিমবঙ্গ তথা কলকাতার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছে সুগন্ধু অধিকারী, সে কিন্তু গত কয়েকদিন আগে বলেছে যে 5,000 বাংলাদেশি মুসলমানকে বাংলাদেশ সীমান্ত দিয়ে পুইশিন করেছে। অর্থাৎ তারা এখন আমাদেরকে ঘৃণা করছে, মুসলমানদেরকে ঘৃণা করছে। সে বিষয়ে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু আমাদের জন্য ভবিষ্যতে সমস্যায় পড়ার একটা সম্ভাবনা রয়েছে। আর আপনারা জানেন যে এই নরেন্দ্র মোদীর যে ভারত বিরোধিতা, শেখ হাসিনার ভারত বিরোধিতা একই, দুজনে কিন্তু একই কথা বলতো। সে বাংলাদেশের সংবাদ সম্মেলনে বসে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারে বসে বাংলাদেশের মানুষকে ভারত বিরোধী বলতো। তার মানে সে ভারতপন্থী। কথা বুঝতে পেরেছেন? না হলে তো সে এটা বলার কোনো প্রশ্নই আসে না। আমরা তো সোমালিয়ার বিরোধিতা করি না, আমরা তো উগান্ডার বিরোধিতা করি না, আমরা নিউজিল্যান্ড, ফিনল্যান্ডের বিরোধিতা করি না। এর কারণ তারা আমাদের ক্ষতি করছে না। বিশ্বের পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র, তার দেশের সাথে বিশ্বের বহু দেশের বর্ডার রয়েছে, মেক্সিকোর বর্ডার রয়েছে, কানাডার বর্ডার রয়েছে। বিশ্বের পরাশক্তিরা ইচ্ছে করলে সমস্ত কিছু একেবারে দেয়াল তুলে ঢেকে দিতে পারে, কিন্তু করে না। ওই যে সৌজন্যতা, একটা সুপ্রতিবেশীর, যে একটা সুনাগরিকের, একটা সভ্য রাষ্ট্রের যে নীতি নৈতিকতা থাকে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে রয়েছে, কিন্তু ভারতীয়দের মধ্যে সেটা নেই। এরা দেখতে মানুষের মতো, কিন্তু ছোট লোক। আমাদেরকে সজাগ থাকতে হবে। শেখ হাসিনা যাতে কোনো রকমেই ভারতপন্থী এই ভারতীয় এজেন্ট যাতে কোনো মতে বাংলাদেশের আশেপাশে ঘেঁষতে না পারে, তাহলে কিন্তু দুর্ভোগে পড়বেন। সেই দুর্ভোগ থেকে আর কখনো বেরিয়ে আসতে পারবেন না, ধ্বংস হয়ে যাবেন। শেখ হাসিনাকে ভারতীয়রা ক্ষমতায় বসিয়ে রেখেছিল যে বাংলাদেশে থাকা ওই যে ভারত বিরোধিতার নামে বাংলাদেশপন্থী যারা রয়েছে তাদেরকে নিঃশেষ করে দেওয়ার জন্য, তাদেরকে ক্ষমতাহীন করার জন্য। শেখ হাসিনা কিন্তু আসলে সে ছদ্মবেশে কিন্তু ভারতীয় নাগরিক, বুঝতে পেরেছেন? কিন্তু আওয়ামী মূর্খ এ সমস্ত চরমপন্থী জাঙ্গিয়ারা কিন্তু সেটা উপলব্ধি করতে পারে না, কারণ এদের গিলু নেই তো। গিলু ভর্তি শেখ হাসিনার গোবর।
ঘিলুর জায়গায় মানুষের মস্তিষ্ক থাকে, ওইখানে তাদের রয়েছে শেখ হাসিনার গোবর। এরা এখনও নির্লজ্জভাবে কীভাবে শেখ হাসিনার জন্য রাজপথে স্লোগান তোলে আমার বোধগম্য হচ্ছে না। এর কারণ অবশ্যই রয়েছে, এরা তো চরমপন্থী। কারণ শেখ হাসিনা গত 15 বছর 7 মাস এদেশের মুসলমানদের উপর গণহত্যা করেছে। এরা হচ্ছে তারই সমর্থক। এদেরকে কোনো মতেই কিন্তু ছাড় দেওয়া যাবে না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং যে যার অবস্থান থেকে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবেন, না হলে কিন্তু বিপদগ্রস্ত হবেন। এই যে ভারত মুসলমানদেরকে বর্ডারে এইভাবে অমানবিকভাবে যেভাবে তারা বর্ডারে দিনের পর দিন এনে এই যে খোলা আকাশের নিচে রেখে দিয়েছে, তারা ক্ষুধার্ত, পরনে কাপড় নেই, বিধ্বস্ত, ছিন্ন বিচ্ছিন্ন, খোলা আকাশের নিচে তারা রোদে পুড়ছে, বৃষ্টিতে ভিজছে। ভারতীয়রা রাষ্ট্রীয়ভাবে কিন্তু অমানবিক, বর্বর। তাদেরকে কোনো রকমে কোনো ছাড় দেওয়া যাবে না। সবাই সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।